চোখ বেঁধে বাসর ঘরে প্রবেশ করলাম। যার সাথে আমার বিয়ে হয়েছে আগে আমরা কেউ কাউকে দেখিনি। মেয়ের নামও গোপন রাখা হয়েছে। বিয়ে করার সময়ও আমার চোখ বাঁধা ছিল। চোখ বেঁধে বিয়ে করা আমাদের বংশের কোনো নিয়ম নয়, এর জন্য অবশ্য আমি নিজেই দায়ী। বিস্তারিত দেখতে থাকুন। কিছুদিন আগে মাধবী নামের এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়। মেয়েটি বেশ সুন্দরী, আমারও তাকে বেশ পছন্দ হয়। বিয়ের পিঁড়িতে বসা মাত্র আমার বন্ধু জীবন মোহাম্মদ এসে বলল, ভেতরে গিয়ে তোর বউ দেখে আসলাম, এত বিশ্রী মেয়ে নিয়ে কিভাবে সংসার করবি? তুই আমার অনেক দামি সিনিয়র একজন বন্ধু, তোর জীবনটা এইভাবে ধ্বংস করে দিবি? আমি বললাম, এটা আমার কি দোষ? আমার আব্বার কারণে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এই বিয়ে যেমনই হোক ঠেকাতে হবে। বন্ধু বলল, তুই একটা কাজ কর, তোর বাবাকে সরাসরি বলে দে এই মেয়ে তোর পছন্দ নয়। আমি বাবাকে ডেকে বললাম, বাবা কাছে আসলো। আমি বাবার কানে কানে বললাম, বাবা আমি বিয়ে করব না, মাধবীকে আমার পছন্দ হচ্ছে না। বাবা আমার চোখের দিকে চেয়ে দাঁত কিটমিট করছে, ইশারা করে বলল চুপচাপ বসে থাকতে। কি করব না করব ভেবে পাচ্ছি না। যাকে পছন্দ হচ্ছে না তার সাথে কি করে বাকি জীবন কাটাবো? মনে মনে ভাবলাম যে করেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে। আমি বসা থেকে উঠে এদিক ওদিক চেয়ে দিলাম এক দৌড়। বাবাকে তারা আটকে রাখে এবং মেয়ের বড় ভাই রাগান্বিত হয়ে বলল, আপনার ছেলে পালিয়ে গেল কেন? এখন আমার বোনের কি হবে? আর এই বিয়েতে এত টাকা আমি খরচ করলাম, এই খরচের টাকা কে দেবে? তখন মেয়ের বড় ভাই বাবাকে নিয়ে মেয়েটির রুমে গেল। তারপর মেয়েটির সাথে আমার আব্বার বিয়ে পড়িয়ে দিল। আব্বা মেয়ের ভাইদের অনেক করে বুঝালো, কেউ আব্বার কথা শুনলো না। জোর করে আব্বাকে বিয়ে করিয়ে দিল মেয়েটার সাথে। বেচারা আমার আব্বার আর কি করার আছে, বউ নিয়ে রওনা দিল। সন্ধেবেলা বাড়িতে বউ নিয়ে আব্বা দরজা খুলে ঢুকতেই আমার মা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলল, বউ আনতে গেছেন ছেলের জন্য, এখন নিজে বিয়ে করে নিয়ে আসলেন, এখন আপনাকে কি দিয়ে আপ্যায়ন করি গো? বাবা কি করে বোঝাবে, তার কোনো ভাষা নেই, তার ভাষা হারিয়ে ফেলেছে। শুধু একটা কথাই বলল, জীবনের মা তোমার হাতে ঝাড়ু দিয়ে আমার পাছায় জোরে জোরে 5টা বাড়ি দাও। কেন আমি এমন ছেলে জন্ম দিলাম? মা তো কোনো কথা শুনে না, দুজনকে প্রচন্ডভাবে পিটালেন। তারা মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে দৌড়ে রুমের দিকে চলে গেল। তারপর অনেকদিন বাড়িতে আসলাম না। বন্ধুর বাড়িতে কাটালাম কিছুদিন। বেশ ফুরফুরে মেজাজে কাটলেও কয়েকদিন পর থেকে আবার খারাপ লাগা শুরু করলো। এত বড় খাটে একা শুয়ে থাকা খুবই কষ্ট হচ্ছিল। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম যে করে হোক বাড়িতে চলে যেতে হবে। ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকে বাবার সামনে গিয়ে কান ধরে উঠবোস করে ক্ষমা চাইলাম। আর কখনো এমন করব না বলে প্রতিজ্ঞা করলাম। তারপর আমি বাবাকে বললাম, প্লিজ বাবা আমাকে আরেকটা বিয়ে করিয়ে দেন। এবার আপনি যেভাবে বলবেন ওভাবেই চলবো। নিপা নামের এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়। মাধবীর চেয়ে নিপা বেশ সুন্দরী। পারিবারিকভাবে সবকিছু ঠিক হয়। বিয়ের দিন শুধু আমার এক বন্ধু নিশাত এখনো আসেনি। নিশাত আমেরিকায় সেটেল, ওখানেই বিয়ে করেছে গত বছর। আমেরিকা থেকে মাত্র 10 দিন আগে বউ সহ দেশে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর নিশাত এসে আমার পাশে দাঁড়ালো। নিশাতের বউকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। এত সুন্দর মানুষ হয় ভাবতেই পারছি না। নিশাত ডাব্বা মার্কা ছাত্র ছিল, লটারি পেয়ে আমেরিকা গিয়েছে। আর তার বউ এত সুন্দরী। নিশাতের বউয়ের কাছে নিপা কিছুই না। সাথে সাথে আমার মনটা খারাপ হয়ে গেল। একটা সাদা চামড়াওয়ালা মেয়ে বিয়ে করতে পারলাম না, এই জীবন রেখে কি লাভ? যে করে হোক বিয়ে ভাঙতে হবে। বউ নিয়ে রওনা হবার কিছুক্ষণ আগে আমি আস্তে করে উঠে বাড়ি থেকে পালালাম। প্রায় মাস দুয়েক এক বন্ধু এই বন্ধু ওই বন্ধুর বাসায় বাসায় কাটিয়ে দিলাম। 2 মাস পর বাড়িতে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম। সবকিছু আগের মতোই চলছিল। খাটের দিকে তাকালেই কেমন যেন শূন্য শূন্য লাগে। আইবুড়ো হয়ে কতদিন থাকবো? চক্ষু লজ্জা বলি দিয়ে বাবার পায়ে ধরে বসে থাকলাম। আবারও বাবাকে বিয়ের কথা বললাম, কিন্তু বাবা কিছুতেই আমার বিয়ে দেবেন না। আমার জন্য আর নতুন করে অপমানিত হতে পারবেন না। অনেক আকুতি মিনতি করলাম, কান ধরে উঠবোস করলাম, কিন্তু কিছুতেই বাবা আমাকে আর বিশ্বাস করতে পারছে না। কিছুতেই বাবা আমার উপর আর ভরসাও পাচ্ছে না। বাবার ধারণা আবারও এমন কোনো ঘটনা ঘটবে না, তার কোনো গ্যারান্টি আছে, সে কোনো রিস্ক নিতে পারবে না। অবশেষে বাবার পা আরো শক্ত করে ধরে কান্না করতে লাগলাম। তুমি যার সাথে বিয়ে ঠিক করবে সেই মেয়েকে বিয়ে করব। বিয়ের আগেও এই মেয়েকে দেখতে চাইবো না, নাম কি সেটাও জানতে চাইবো না। প্রয়োজনে আমার চোখ বেঁধে বিয়ে করতে নিয়ে যাবে। বিয়ে করার পর বাসর ঘরে ঢোকার আগ পর্যন্ত আমার চোখ বাঁধা থাকবে, তবুও বিয়ে দাও। এবার বাবার মন গলে গেল। বাবা আমার কথায় বাবার মনে দয়া হলো। বাবা আমায় বিয়ে দিতে রাজি হলো। বাবা আমাকে তুলে বুকে জড়িয়ে নিল। দুজনে অনেক কান্না করলাম। কাজী সাহেব আসলেন, পাশে মেয়েটাকে বসালেন। শক্ত করে আমার চোখ বেঁধে দেওয়া হলো। বিয়ের সময়ও চোখ বাঁধা ছিল। চোখ বাঁধা থেকে কাজী সাহেব আপত্তি করলে বাবা বলল, আমাদের ফ্যামিলির 1000 বছরের ঐতিহ্য, বাসর ঘরের আগে বউয়ের মুখ দেখা যাবে না। তারপরে কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলেন। অনেকক্ষণ ইনিয়ে বিনিয়ে মোনাজাত করলেন। তারপর আমিন বলে বিয়ে পড়ানো শেষ
করলেন। কাজী সাহেব দাঁড়িয়ে বললেন, শাদি মোবারক, শাদি মোবারক। বিয়ের পর চোখ বাঁধা অবস্থায় আমাকে বাসর ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজায় তালা দেওয়া হয়েছে, যাতে চাইলেও দরজা খুলে পালাতে না পারি। বাসর ঘরে চোখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছি। চোখের বাঁধন খুলতে চাইতেই বুক ধুক ধুক করছে। দেখতে কেমন হবে না হবে কে জানে। বুক ধরফরানি কমার জন্য আস্তে করে বললাম, তুমি কি গান গাইতে পারো? মেয়েটি আস্তে করে বলল, জি পারি। তুমি আমার কত চেনা সে কি জানো না। গানটা শুনে বললাম, তোমার ভয়েস খুবই কিউট। আমি বললাম, তোমার প্রিয় একটা গান শোনাও তো দেখি। মেয়েটা আরো একটা গান শুরু করলো, তুমি দিও না গো বাসর ঘরে বাত্তিনি ভাইয়া, আমি বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া। ভয়েসটা খুবই চেনা চেনা লাগছে, খুবই কাছের কেউ হবে। মনে হচ্ছে জনম জনম ধরে তাকে আমি চিনি। আবেগে আপ্লুত হয়ে চোখের বাঁধন খুলে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। বধূ সেজে বসে আছে আমার প্রথম কবুল বলা বউ রানু মণ্ডল। আমি লাফ দিয়ে দরজা খুলতে গেলাম, বাইরে থেকে তালা দেওয়া। শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি ধাক্কা দিতে লাগলাম। ঠিক তখনই মনে পড়ে গেল বিদ্রোহী কবিতার 2 লাইন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। সম্মানিত দর্শক, গল্পটি কেউ সিরিয়াসলি নেবেন না, জাস্ট মজা করার জন্যই গল্প করলাম। তবে চালাক হওয়া ভালো, অতি চালাকি ভালো নয়। অতি চালাকি করতে গিয়ে জীবনে একটা বাড়ি খেয়ে গেলাম। গল্পটি ভাবনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।